অনেক লড়াই সংগ্রাম এবং অনেক উত্থান পতন এর মধ্য দিয়ে অবশেষে বিজেপি যেখানে পশ্চিমবঙ্গের বিজয় ছিনিয়ে এনেছে এবং অবশেষে সেই কাঙ্ক্ষিত দিন 9 মে এই যে শুভেন্দু অধিকারী উনি কিন্তু মুখ্যমন্ত্রী রূপে নবম মুখ্যমন্ত্রী এই পশ্চিমবঙ্গে উনি শপথ গ্রহণ করলেন। বিপুল উৎসাহ উদ্দীপনায় জনগণের একেবারে বিশাল ঢল নামছিল। আর ওনার এই শপথ গ্রহণ অনুষ্ঠানের বৈশিষ্ট্য হলো এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী তারা কিন্তু উপস্থিত ছিল, যেটা কিন্তু একটা বিরল ঘটনা। এটা কিন্তু অন্য কোনো রাজ্যে কখনো ঘটেনি, যেটা নাকি পশ্চিমবঙ্গে ঘটলো। এবং এ থেকে বোঝা যায় যে শুভেন্দু অধিকারী আসলে কী ধরনের একটা অসাধ্য সাধন করেছে এই অন্তত পশ্চিমবঙ্গে। তো এখানে এই যে একদিকে এই শুভেন্দু অধিকারী আমরা দেখতে পাচ্ছি যে উনি শপথ গ্রহণ করছেন। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমরা তার শপথ গ্রহণের কার্যক্রম দেখতে পাচ্ছি। উনি সংবিধানের বিধি দ্বারা বা বিধি মোতাবেক উনি শপথ গ্রহণ করছেন এবং যা যা কথা বলার সেগুলো উনি বলে যাচ্ছেন। তো এটা কিন্তু একটা মানে বিস্ময়কর ঘটনা। এবং কেন বিস্ময়কর ঘটনা এবং একই সঙ্গে ভয়ঙ্কর রকম বলা যায় কি একটা মানে ব্যতিক্রমী ধর্মী ঐতিহাসিক ঘটনা। এর কারণটা হলো এই যে বিজেপি নামক যে দলটা, তাই না, এই বিজেপি নামক দলটার উত্থান বা এর তাত্ত্বিক গুরু ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই বাংলাদেশের ছেলে, মানে এই পশ্চিমবঙ্গের ছেলে। ইন্টারেস্টিং ব্যাপার হলো যে পশ্চিমবঙ্গে আজকে থেকে প্রায় তা তো 90 বছর আগে, 90 বছর আগে, অর্থাৎ 1937-37 সালের দিক এই বিজেপি নামক দলটার এখানে পতন ঘটে, অর্থাৎ ভারতে। এবং একজন বাঙালি অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরেই কিন্তু এই বিজেপি নামক দলটার পতন ঘটে। তো বিস্ময়কর ব্যাপার এটাই যে এই বিজেপি এই পশ্চিমবাংলা ছাড়া মানে বাংলা ছাড়া বাইরের অনেক রাজ্য এখন বর্তমানে 21টা রাজ্যে কিন্তু বিজেপি সরকার আছে। আর কেন্দ্রে তো সেই 2014 সাল থেকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই বিজেপি সরকার বসে আছে। কিন্তু এর আগেও তো বিজেপি সরকার এই ভারতে ছিল। তো বিস্ময়কর ব্যাপার হচ্ছে যে পশ্চিমবাংলায় এই বিজেপির পতন, সেই পশ্চিমবাংলায় বিজেপির কোনো পাত্তা ছিল না বহু বছর ধরে। অথচ ওদিকে বাংলার বাইরে বিজেপির শাসন প্রতিষ্ঠিত খালি হয় নাই, গোটা ভারতে বিজেপির শাসন প্রতিষ্ঠিত হয়ে গেছে। তো এটা কি খুব একটা বিস্ময়কর ব্যাপার না? এবং একই সঙ্গে কন্ট্রোভার্সিয়ালও। এটা কী করে সম্ভব যে বাঙালি চিন্তাভাবনা করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই যে বিজেপির পতন ঘটালো, তার রাজ্যের লোকজনই তার সেই দলটাকে দীর্ঘদিন ধরে প্রত্যাখ্যান করে আসছে। আর স্বাগতম জানিয়েছে কাদেরকে? যারা বস্তুত এই বাংলাদেশকে ভালোবাসে না, বাঙালিকে ভালোবাসে না, বাঙালির সংস্কৃতিকে ভালোবাসে না, হিন্দুত্বকে ভালোবাসে না, তারাই কিন্তু দীর্ঘদিন ধরে এই পশ্চিমবঙ্গে ক্ষমতায় ছিল। কি অদ্ভুত না? চিন্তা করে দেখছেন একবারও? একদিকে প্যারেড গ্রাউন্ডে যেখানে এই হচ্ছে, প্যারেড গ্রাউন্ডে যেখানে এই শুভেন্দু অধিকারী একেবারে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে উনি শপথ গ্রহণ করছেন, ঠিক ওই একই সময়ে অদ্ভুত একটা ঘটনা ঘটছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির ওখানে। মানে বাড়ির চতুর্দিকে ওই যে সিকিউরিটি ফোর্সের লোকজন গিয়ে একেবারে ঘিরে ফেলছে। মানে ভাবখান এরকম, এখন মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো পালিয়ে টেলিয়ে যেতে পারে, অর্থাৎ সে যাতে পালাতে না পারে, তাকে যাতে বিচারের আওতায় আনা যায় যত দ্রুত সম্ভব। এই জন্যে পুলিশ তারপরে ওই সিকিউরিটি ফোর্সের অন্যান্য সদস্যরা ঘিরে ফেলছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো ওই যে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন নাই, না দিয়ে নিজের পায়ে নিজেই কুড়াল মারছে, নিজে একটা ফাউল নিজেকে আসলে ফাউল বানালো।
নিজের স্বেচ্ছায় যদি পদত্যাগপত্র রাজ্যপালের কাছে দাখিল করতো তাহলে হয়তো ইজ্জতমান বাঁচত, কিন্তু এখন যেহেতু সে নিজে ইস্তফা দেয় নাই, অর্থাৎ তার প্রতি আর সম্মান দেখানোর তো কোনো দরকার নেই। রাজ্যপাল অতঃপর কী করছে? ফরমান জারি করছে নাকি ফতোয়া? ফরমান জারি করছে। কি ফরমান জারি করছে? সে ইউ আর নো মোর ইন চেয়ার, অর্থাৎ বিধানসভা ভেঙে দিয়েছে এবং 2 দিন অনেকটা বলা যায় যে রাষ্ট্রপতি শাসনই ছিল এই পশ্চিমবাংলায়। এবং অক্টোবর 9 তারিখে এই যে হলো, এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হলো এবং অফিসিয়ালি শুভেন্দু অধিকারী এখন মুখ্যমন্ত্রী হয়ে গেলেন। এখন তো ঘটনা উল্টো ঘটা শুরু করবে, তাই না? কয়েকদিন ধরে ওই যে নবান্ন যেটা নাকি ওই পশ্চিমবঙ্গের সচিবালয়, সেটা নাকি ব্যাপকভাবে পাহারা দেওয়া হয়েছে। ওখান থেকে যেন কোনো ফাইল যেন ওখান থেকে চুরি হয়ে না যায় বা সরিয়ে ফেলা না হয়, কারণ ওই সমস্ত ফাইল দেখেই তো বস্তুত এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় এ পর্যন্ত কী কী আকাম কুকাম করেছে সেইগুলো তো করা হবে, বের করা হবে, তাই না? এবং তারপর একের পর এক কেস হবে। এবং এতদিন এই বিজেপির বিভিন্ন নেতা কর্মী এবং বিজেপি সমর্থিত সাংবাদিকদের ওপরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ঠ্যাঙ্গাড়ে পুলিশ বাহিনী যেভাবে নানা রকম শারীরিক এবং মানসিক অত্যাচার করে গেছে, তার ফল তো তাদেরকে ভোগ করতে হবে। এর ফল তো তাদের ভোগ করতে হবে, কনসিকুয়েন্স তো তাদেরকে ভোগ করতে হবে। তো হয়তো কিছুটা হলো রেহাই পাওয়া যেত মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই শুভেন্দু অধিকারী মানে বিজেপির এই যে বিজয় তাকে সম্মান জানাতো এবং গণতন্ত্রের রীতি অনুযায়ী পরাজিত প্রার্থী তো ওই বিজয়ী প্রার্থীকে কী করে বা বিজয় দলকে জানায়, অভিনন্দন জানায়, ওয়েলকাম জানায়। এটাই তো আমরা এতদিন শুনে আসছি, জানায় ওয়েলকাম জানায়, কনগ্রাচুলেশন জানায়, অভিনন্দন জানায়। মমতা বন্দ্যোপাধ্যায় সুযোগ পেয়েও সেটা করতে ব্যর্থ হয়েছে। কার বুদ্ধিতে এগুলো করছে কে জানে, বাট তার বোঝা উচিত ছিল যে তার পিছনে ওই পাকিস্তানি ISI অথবা আমেরিকার ডিপ স্টেট অথবা অন্য কেউ যদি তাকে বলে যে না তুমি পদত্যাগ করো না, এরপর একটা গণ্ডগোল গ্যাঞ্জাম পাকাও, তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন পোড় খাওয়া নেত্রী মানে রাজনীতিবিদ নেতা কিভাবে এইটা আশা করলো যে এই একটা কঠিন গণতন্ত্রের দেশে ভারত, যেখানে নাকি বিজেপি ভয়ঙ্কর রকমভাবে শক্তিশালী সাংগঠনিকভাবে উপস্থিত হাজির নাজির এবং শক্তিশালী সরকার হাজির নাজির, সেখানে এই সমস্ত বহিরাগত ডিপ স্টেট পাকিস্তানের ISI অথবা বাংলাদেশের জঙ্গি সংগঠনের লোকজন এখানে একেবারে ভজকট করে দিবে, খুব ইজিলি একেবারে এলোমেলো করে দিবে, আর মাঝখান দিয়ে মমতা লুটপাট করে খাবে। এখানেই আমি মাঝে মাঝে দেখি যে এই মহিলাটা ভয়ঙ্কর রকম ক্ষমতা লোভী খালি না, এতদিন যাকে যথেষ্ট বুদ্ধিমতী মনে করা হতো সে যে ভয়ঙ্কর রকম মূর্খ সেটা কিন্তু দেখা গেল। অথবা অন্যভাবে যেটা আমি বলতে চাই সেটা হলো উল্টাপাল্টা কথাবার্তা বলে হয়তো নিজেকে পাগলিনী বা উন্মাদিনী সাব্যস্ত করে বিচার আচারের হাত থেকে বেঁচে যাওয়ার একটা কায়দা কৌশলও হতে পারে। এখন কি জানি কী অবস্থা, তার বাড়িঘর তো চতুর্দিকে আটক, তার তো এখন বের হওয়ার কোনো সুযোগ নেই। এখন তো সে তো ফালতু লোক, তাই না? মানে যেহেতু সে বিধানসভায় নির্বাচিত হয় নাই, অর্থাৎ সরকারি কোনো পদে এখন নাই, এখন সে কিন্তু অফিসিয়ালি কোনো পদে নাই, বিধানসভা সাংসদও নির্বাচিত হয় নাই। যদি হতো তাহলেও কিছুটা ইজ্জত সমান হয়তো বা থাকতো, বাট যেহেতু সে তাও না, তাহলে সে ফালতু লোক, রাস্তার ফালতু লোক আর মমতার মতো ফালতু লোক, এই দুটোর মধ্যে মমতা এর মধ্যে কোনো কিন্তু তফাৎ নেই। এখন মমতা রাস্তায় বেরোলে এ পাবলিকই তাকে একেবারে সাইজ করে দিবে। মানে এই যে পতন, এই মমতার পতন, সবাই বলা বলি করছে যে এইটা হলে মমতার যতটা না দোষ তাহার ভাই অভিষেক, যে নাকি একটা মানে কী বলা যায় প্রচণ্ড রকম একটা বেয়াদব একটা ছেলে এবং নিরেট মূর্খ, ভয়ঙ্কর ক্ষমতা লোভী এবং প্রচণ্ড দুর্নীতিবাজ তা এবং মাফিয়া ডন টাইপের চরিত্র তার, সে জগদ্দল পাথরের মতো এই ক্ষমতা আঁকড়েছিল এবং ভবিষ্যতে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছিল। আর এই মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের চাওয়া পাওয়া, তার নেতাদের চাওয়া পাওয়া বাদ দিয়ে এই কাজটাই করে যাচ্ছিল। কি ভয়ঙ্কর অবনতি, তাই না? তো যাই হোক, দেখা যাক। শুভেন্দু অধিকারী সবে মাত্র ক্ষমতা গ্রহণ করলেন, একদিন মাত্র গেল, এখনও তো কাজ হয়তো শুরু করে উঠতে পারেনি। আগামীকাল থেকে ফর্মে ফিরবেন, আমরা অপেক্ষাতে থাকলাম যে কী কী ঘটতে যাচ্ছে পশ্চিমবঙ্গে। ধন্যবাদ।